এখন ইউরোপ প্রবাসীর পত্রের পঞ্চম পত্র, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বিলেতে নতুন এসেই বাঙালিদের চোখে কোন জিনিস ঠেকে, বিলিতি সমাজে নতুন মিশে প্রথমে বাঙালিদের কী রকম লাগে, সে সকল বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপাতত কিছু বলবো না। কেননা এ সকল বিষয় আমার বিচার করবার অধিকার নেই। যারা পূর্বে অনেক কাল বিলেতে ছিলেন ও বিলেত যারা খুব ভালো করে চেনেন, তারা আমাকে সঙ্গে করে এনেছেন, আর তাদের সঙ্গেই আমি বাস করছি। বিলেতে আসবার আগেই বিলেতের বিষয় তাদের কাছে অনেক শুনতে পেতেম, সুতরাং এখানে এসে খুব অল্প জিনিস নিতান্ত নতুন মনে হয়েছে। এখানকার লোকের সঙ্গে মিশতে গিয়ে প্রতি পদে হুঁচট খেয়ে খেয়ে আচার ব্যবহার আমাকে শিখতে হয়নি। তাই ভাবছি যে আমার নিজের অভিজ্ঞতার বিষয়ে আপাতত তোমাদের কিছু বলবো না। এখানকার দুই একজন বাঙালির মুখে তাদের যেরকম বিবরণ শুনেছি তাই তোমাদের লিখছি। জাহাজে তো তাঁরা উঠলেন। যাত্রীদের সেবার জন্যে জাহাজে অনেক ইংরেজ চাকর থাকে, তাদের নিয়েই প্রথম গোল বাঁধে। এরা অনেকে তাদের স্যার বলে সম্বোধন করতেন। তাদের কোনো কাজ করতে হুকুম দিতে তাদের বাঁধো করত। জাহাজে তারা অত্যন্ত সসংকোচভাবে থাকতেন। তারা বলেন, সকল বিষয়েই তাদের যে ওরকম সংকোচ বোধ হতো সেটা কেবল ভয়ে নয়, তার সঙ্গে কতকটা লজ্জাও আছে। যে কাজ করতে যান মনে হয় পাছে বেদস্তুর হয়ে পড়ে। জাহাজে ইংরেজদের সঙ্গে মেশা বড় হয়ে ওঠে না। তারা টাটকা ভারতবর্ষ থেকে আসছে। হুজুর ধর্মাবতারগণ দেশীয় লোক দেখলে নাক তুলে ঘাড় বেঁকিয়ে চলে যায়। মাঝে মাঝে ভদ্র ইংরেজ দেখতে পাবে, তারা তোমাকে নিতান্ত সঙ্গীহীন দেখে তোমার সঙ্গে মিশতে চেষ্টা করবেন। তারা যথার্থ ভদ্র, অর্থাৎ ভদ্র ও উচ্চ পরিবারের লোক। এখানকার গলিতে গলিতে যে জন জোন্স টমাসগণ কিলবিল করছে, তারা ভারতবর্ষের যে অঞ্চলে পদার্পণ করে সে অঞ্চলে ঘরে ঘরে তাদের নাম রাষ্ট্র হয়ে যায়। যে রাস্তায় তারা চাবুক হস্তে ঘোড়ায় চড়ে যায়, হয়তো সে চাবুক কেবলমাত্র ঘোড়ার জন্যেই নয়, সে রাস্তাশুদ্ধ লোক শশব্যস্ত হয়ে তাদের পথ ছেড়ে দেয়। তাদের এক একটা ইঙ্গিতে ভারতবর্ষের এক একটা রাজার সিংহাসন কেঁপে ওঠে। এরকম অবস্থায় তাদের যে বিকৃতি ঘটে, আমি তো তাতে বিশেষ অস্বাভাবিক কিছু দেখতে পাইনি। কোনো জন্মে যে মানুষ ঘোড়া চালায়নি তাকে ঘোড়া চালাতে দাও, ঘোড়াকে চাবুক মেরে মেরেই জর্জরিত করবে। সে জানে না যে একটু লাগাম টেনে দিলেই তাকে চালানো যায়। কিন্তু মাঝে মাঝে একটি ভদ্র সাহেবকে দেখা যায়, তাঁরা অ্যাংলো ইন্ডিয়ানত্বের ঘোরতর সংক্রামক রোগের মধ্যে থেকেও বিশুদ্ধ থাকেন। অপ্রতিহত প্রভুত্ব ও ক্ষমতা পেয়েও উদ্ধত গর্বিত হয়ে ওঠেন না। সমাজ শৃঙ্খল ছিন্ন হয়ে সহস্র সেবকদের দ্বারা বেষ্টিত হয়ে ভারতবর্ষে থাকা উন্নত ভদ্রমনের এক প্রকার অগ্নি পরীক্ষা। যা হোক, এতক্ষণে জাহাজ সাউদাম্পটনে এসে পৌঁছেছে। বঙ্গীয় যাত্রীরা বিলেতে এসে পৌঁছলেন। লন্ডন উদ্দেশ্যে চললেন। ট্রেন থেকে নামবার সময় একজন ইংরেজ গার্ড এসে উপস্থিত। বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলে তাদের কি প্রয়োজন আছে, কি করে দিতে হবে। তাদের মোট নামিয়ে দিলে, গাড়ি ডেকে দিলে তারা মনে মনে বললেন, বাহ, ইংরেজরা কি ভদ্র। ইংরেজরা যে এত ভদ্র হতে পারে তা তাদের জ্ঞান ছিল না। তার হস্তে একটি শিলিং গুঁজে দিতে হলো বটে, তা হোক একজন নবাগত বঙ্গ যুবক একজন যে কোনো শ্বেতাঙ্গের কাছ থেকে একটিমাত্র সেলাম পেতে অকাতরে 1 শিলিং ব্যয় করতে পারেন। আমি যাদের কাছ থেকে সব কথা শুনতে পাই তারা অনেক বৎসর বিলেতে আছেন। বিলেতের নানা প্রকার ছোটোখাটো জিনিস দেখে তাদের প্রথম কী রকম মনে হয়েছিল তা তাদের স্পষ্ট মনে নেই।
যেসব বিষয়ে তাদের বিশেষ মনে লেগেছিল তাই এখনও তাদের মনে আছে। তারা বিলেতে আসবার পূর্বে তাদের বিলিতি বন্ধুরা এখানে তাদের জন্য ঘর ঠিক করে রেখেছিলেন। ঘরে ঢুকে দেখেন ঘরে কার্পেট পাতা, দেয়ালে ছবি টাঙানো, একটা বড় আয়না এক জায়গায় ঝোলানো, কৌচ, কতকগুলি চৌকি, দুই একটা কাঁচের ফুলদানি, একপাশে একটি ছোট পিয়ানো। কি সর্বনাশ! তাদের বন্ধুদের ডেকে বললেন, আমরা কি এখানে বড় মানুষই করতে এসেছি? আমাদের বাপু বেশি টাকা করি নেই, এরকম ঘরে থাকা আমাদের পোষাবে না। বন্ধুরা অত্যন্ত আমোদ পেলেন, কারণ তখন তারা একেবারে ভুলে গেছেন যে বহু পূর্বে তাদেরও একদিন এই রকম দশা ঘটেছিল। নবাগতদের নিতান্ত অন্নজীবী বাঙালি মনে করে অত্যন্ত বিজ্ঞতার স্বরে বললেন, এখানকার সকল ঘরই এই রকম। নবাগত ভাবলেন, আমাদের দেশে সেই একটা স্যাঁতসেঁতে ঘরে একটা তক্তা ও তার উপর একটা মাদুর পাতা, ইতস্তত হুঁকোর বৈঠক, কোমরে একটুখানি কাপড় জড়িয়ে জুতো জোড়া খুলে দু চারজন মিলে শতরঞ্জ খেলা চলছে, বাড়ির উঠোনে একটা গরু বাঁধা, দেয়ালে গোবর দেওয়া, বারান্দা থেকে ভিজে কাপড় শুকোচ্ছে ইত্যাদি। তাঁরা বলেন, প্রথম প্রথম দিন কতক চৌকিতে বসতে, কৌচে শুতে, টেবিলে খেতে, কার্পেটে বিচরণ করতে অত্যন্ত সংকোচ বোধ হতো। সোফায় অত্যন্ত আর হয়ে বসতেন, ভয় হতো পাছে সোফা ময়লা হয়ে যায় বা তার কোনো প্রকার হানি হয়। মনে হতো সোফাগুলো কেবল ঘর সাজাবার জন্যেই রেখে দেওয়া, এগুলো ব্যবহার করতে গিয়ে মাটি করা কখনোই ঘরের কর্তার অভিপ্রেত হতে পারে না। ঘরে এসে প্রথম মনের ভাব তো এই। তারপরে আর একটি প্রধান কথা বলা বাকি। বিলেতে ছোটোখাটো বাড়িতে বাড়িওয়ালা বলে একটা জীবের অস্তিত্ব আছে হয়তো, কিন্তু যারা বাড়িতে থাকেন বাড়িওয়ালির সঙ্গেই তাদের সমস্ত সম্পর্ক। ভাড়া চুকিয়ে দেওয়া, কোনো প্রকার বোঝাপড়া, আহারাদির বন্দোবস্ত করা, সে সমস্তই বাড়িওয়ালির কাছে। আমার বন্ধুরা যখন প্রথম পদার্পণ করলেন, দেখলেন এক ইংরেজনি এসে অতি বিনীত স্বরে তাঁদের সুপ্রভাত অভিবাদন করলে। তারা নিতান্ত শশব্যস্ত হয়ে ভদ্রতার যথাযোগ্য প্রতিদান দিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু যখন তারা দেখলেন তাদের অন্যান্য ইঙ্গবঙ্গ বন্ধুগণ তার সঙ্গে অতি অসংকুচিত স্বরে কথাবার্তা আরম্ভ করে দিলেন, তখন আর তাঁদের বিস্ময়ের আদি অন্ত রইল না। মনে করো এক সজীব বিবি সাহেব, জুতো পরা, টুপি পরা, গাউন পরা। তখন ইঙ্গবঙ্গ বন্ধুদের উপর সেই নবাগত বঙ্গ যুবকদের ভক্তির উদয় হলো। কোনো কালে যে এই অসম সাহসিকদের মতো তাদেরও বুকের পাটা জন্মাবে তা তাদের সম্ভব বোধ হলো না। যা হোক, এই নবাগতদের যথাস্থানে প্রতিষ্ঠিত করে দিয়ে ইঙ্গবঙ্গ বন্ধুগণ স্ব আলয়ে গিয়ে সপ্তাহকাল ধরে তাদের অজ্ঞতা নিয়ে অপর্যাপ্ত হাস্য কৌতুক করলেন। পূর্বোক্ত গৃহকর্ত্রী প্রত্যহ নবাগতদের অতি বিনীতভাবে কি চায় কি না চায় জিজ্ঞাসা করতে আসত। তারা বলেন এই উপলক্ষে তাদের অত্যন্ত আহ্লাদ হতো। তাদের মধ্যে একজন বলেন, প্রথম দিন যেদিন তিনি এই ইংরেজ মেয়েকে একটুখানি ধমকাতে পেরেছিলেন, সেদিন সমস্ত দিন তার মন অত্যন্ত প্রফুল্ল ছিল। অথচ সেদিন সূর্য পশ্চিম দিকে ওঠেনি, পর্বত চলাফেরা করে বেড়ায়নি, বহ্নিও শীতলতা প্রাপ্ত হয়নি। কার্পেট মোড়া ঘরে তাঁরা সুখে বাস করছেন। তারা বলেন, আমাদের দেশে নিজের ঘর বলে একটা স্বতন্ত্র পদার্থ ছিল না। যে ঘরে বসতেম সে ঘরে বাড়ির 10 জনে যাতায়াত করছেই। আমি এক পাশে লিখছি, দাদা এক পাশে একখানা বই হাতে করে ঢুলছেন, আর একদিকে মাদুর পেতে গুরুমশাই ভুলুকে উচ্চস্বরে সুর করে করে নামতা পড়াচ্ছেন। এখানে আমার নিজের ঘর। সুবিধা মতো করে বইগুলি একদিকে সাজালেম, লেখবার সরঞ্জাম একদিকে গুছিয়ে রাখলেম। কোনো ভয় নেই যে একদিন 5টা ছেলে মিলে সমস্ত ওলট পালট করে দেবে। আর একদিন 2টোর সময় কলেজ থেকে এসে দেখব 3টে বই পাওয়া যাচ্ছে না।
অবশেষে অনেক খোঁজ করে দেখা যাবে বইগুলি নিয়ে আমার ছোট ভাগ্নিটি তার ক্ষুদ্র ক্ষুদ্র সহচরীদের ডেকে ছবি দেখতে ঘোরতর ব্যস্ত। এখানে নিজের ঘরে বসে থাকো, দরজাটি ভেজানো, শট করে না বলে কয়ে কেউ ঘরের মধ্যে এসে পড়ে না। ঘরে ঢোকবার আগে দরজায় শব্দ করে। ছেলেপিলেগুলো চারিদিকে চেঁচামেচি কান্নাকাটি জুড়ে দেয়নি। নিরিবিলি নিরালা, কোনো হাঙ্গামা নেই। দেশের সম্বন্ধে মেজাজ খিটখিটে হয়ে ওঠে। প্রায় দেখা যায় আমাদের দেশের পুরুষেরা এখানকার পুরুষ সমাজে বড় মেশেন না, কারণ এখানকার পুরুষ সমাজে মিশতে গেলে একরকম বলিষ্ঠ স্ফূর্তির ভাব থাকা যায়। বাঁধো বাঁধো মিঠে সুরে দু চারটে সসংকোচ হাঁ না দিয়ে গেলে চলে না। বাঙালি অভ্যাগত ডিনার টেবিলে তার পার্শ্বস্থ মহিলাটির কানে কানে মিষ্টি মিষ্টি টুকরো টুকরো দুই একটি কথা মৃদু ধীর স্বরে কইতে পারেন, আর সেই মহিলার সহবাসে তিনি যে স্বর্গসুখ উপভোগ করছেন তা তার মাথার চুল থেকে বুট জুতোর আগা পর্যন্ত প্রকাশ হতে থাকে। সুতরাং মেয়ে সমাজে বাঙালিরা পসার করে নিতে পারেন। আমাদের দেশের ঘোমটাচ্ছন্ন মুখচন্দ্র শোভী অনালোকিত অন্তপুর থেকে এখানকার রূপের মুক্ত জ্যোৎস্নায় এসে আমাদের মন চকর প্রাণ খুলে গান গেয়ে ওঠে। একদিন আমাদের নবাগত বঙ্গযুবক তার প্রথম ডিনারের নিমন্ত্রণে গিয়েছেন। নিমন্ত্রণ সভায় বিদেশির অত্যন্ত সমাদর। তিনি গৃহস্বামীর যুবতী কন্যা মিস অমুকের বাহু গ্রহণ করে আহারের টেবিলে গিয়ে বসলেন। আমাদের দেশের স্ত্রীলোকদের সঙ্গে মুক্তভাবে মিশতে পায়নি। তারপরে নতুন নতুন এসে এখানকার স্ত্রীলোকদের ভাবও ঠিক বুঝতে পারিনি। কোনো সামাজিকতার অনুরোধে তারা আমাদের মনোরঞ্জন করবার জন্যে যে সকল কথাবার্তা হাস্যালাপ করে, আমরা তার ঠিক মর্ম গ্রহণ করতে পারিনি। আমরা হঠাৎ মনে করি আমাদের উপরেই এই মহিলাটির বিশেষ অনুকূল দৃষ্টি। আমাদের বঙ্গযুবকটি মিসকে ভারতবর্ষ সংক্রান্ত অনেক কথা জানালেন। বললেন তার বিলেত অত্যন্ত ভালো লাগে, ভারতবর্ষে ফিরে যেতে ইচ্ছে করে না। ভারতবর্ষে অনেক প্রকার কুসংস্কার আছে। শেষকালে দুই একটি সাজানো কথাও বললেন, যথা তিনি সুন্দরবনে বাঘ শিকার করতে গিয়ে একবার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। মিষ্টি অতি সহজে বুঝতে পারলেন যে এই যুবকের তাকে অত্যন্ত ভালো লেগেছে। তিনি যথেষ্ট সন্তুষ্ট হলেন ও তার মিষ্টতম বাক্যবান যুবকের প্রাণে হানতে লাগলেন। আহা, কি গোছালো কথা! কোথায় আমাদের দেশের মেয়েদের মুখের সেই নিতান্ত শ্রমলভ্য দুই একটি হাঁ না, যা এত মৃদু যে ঘোমটার সীমার মধ্যেই মিলিয়ে যায়, আর কোথায় এখানকার বিম্বৌষ্ঠ নিঃসৃত অজস্র মধুধারা, যা অযাচিতভাবে মদিরার মতো শিরায় শিরায় প্রবেশ করে। হয়তো বুঝতে পারছো কি মশলার সংযোগে বাঙালি বলে একটা পদার্থ ক্রমে ইঙ্গবঙ্গ নামে একটা খিচুড়িতে পরিণত হয়। সমস্ত প্রক্রিয়াটা বিস্তারিত করে লিখতে পারিনি। এত সব ছোট ছোট বিষয়ের সমষ্টি মানুষের মনে অলক্ষিত পরিবর্তন উপস্থিত করে যে সে সকল খুঁটিনাটি করে বর্ণনা করতে গেলে পুঁথি বেড়ে যায়। ইঙ্গবঙ্গদের ভালো করে চিনতে গেলে তাদের তিন রকম অবস্থায় দেখতে হয়। তারা ইংরেজদের সম্মুখে কী রকম ব্যবহার করেন, বাঙালিদের সম্মুখে কী রকম ব্যবহার করেন ও তাদের স্বজাত ইঙ্গবঙ্গদের সম্মুখে কী রকম ব্যবহার করেন। একটি ইঙ্গবঙ্গকে একজন ইংরেজের সম্মুখে দেখো, চক্ষু জুড়িয়ে যাবে। ভদ্রতার ভারে প্রতি কথায় ঘাড় নুয়ে নুয়ে পড়ছে। তর্ক করবার সময় অতিশয় সাবধানে নরম করে প্রতিবাদ করেন ও প্রতিবাদ করতে হলো বলে অপর্যাপ্ত দুঃখ প্রকাশ করেন, অসংখ্য ক্ষমা প্রার্থনা করেন। কথা কন আর না কন, একজন ইংরেজের কাছে একজন ইঙ্গবঙ্গ চুপ করে বসে থাকলেও তার প্রতি অঙ্গভঙ্গি, প্রতি মুখের ভাবে বিনয়ের পরাকাষ্ঠা প্রকাশ হতে থাকে। কিন্তু তাকেই আবার তার স্বজাতি মণ্ডলে দেখো, দেখবে তার মেজাজ। বিলেতে যিনি 3 বৎসর আছেন, 1 বৎসরের বিলেতবাসীর কাছে তার অত্যন্ত পায়া ভারী। এই 3 বৎসর ও 1 বৎসরের মধ্যে যদি কখনো তর্ক ওঠে, তাহলে তুমি 3 বৎসরের প্রতাপটা একবার দেখতে পাও।
তিনি প্রতি কথা এমনভাবে এমন স্বরে বলেন যে যেন সেই কথাগুলি নিয়ে সরস্বতীর সঙ্গে তার বিশেষ বোঝাপড়া হয়ে একটা স্থির সিদ্ধান্ত হয়ে গেছে। যিনি প্রতিবাদ করছেন তাকে তিনি স্পষ্টাক্ষরে বলেন ভ্রান্ত, কখনো বা মুখের উপর বলেন মূর্খ। সেদিন একজন গল্প করছিলেন যে তাকে আর একজন বাঙালি জিজ্ঞাসা করেছিলেন যে মশাইয়ের কি কাজ করা হয়। এই গল্প শুনবা মাত্র আমাদের একজন ইঙ্গবঙ্গ বন্ধু নিদারুণ ঘৃণার সঙ্গে বলে উঠলেন, দেখুন দেখি কি বারবারাস। ভাবটা এই যে যেমন মিথ্যে কথা না বলা, চুরি না করা নীতিশাস্ত্রের কতকগুলি মূল নিয়ম, তেমনি অন্য মানুষকে তার জীবিকার কথা জিজ্ঞাসা না করাও একটা মূল নিয়মের মধ্যে। সেদিন এক জায়গায় আমাদের দেশের শ্রাদ্ধের কথা হচ্ছিল। বাপমার মৃত্যুর পর আমরা হবিষ্য করি, বেশভূষা করি নে ইত্যাদি। শুনে একজন ইঙ্গবঙ্গ যুবক অধীরভাবে আমাকে বলে উঠলেন যে আপনি অবশ্যই মশাই এই সকল অনুষ্ঠান ভালো বলেন না। আমি বললাম, কেন নয়? আমি দেখছি ইংরেজেরা যদি আত্মীয়ের মৃত্যু উপলক্ষে হবিষ্যান্ন খেত আর আমাদের দেশের লোকেরা না খেত, তাহলে হবিষ্যান্ন খায় না বলে আমাদের দেশের লোকের উপর তোমার দ্বিগুণতর ঘৃণা হতো। ও মনে করতে হবিষ্যান্ন খায় না বলেই আমাদের দেশের এত দুর্দশা। তুমি হয়তো জানো, ইংরেজেরা এক টেবিলে 13 জন খাওয়া অলক্ষণ মনে করে। তাদের বিশ্বাস তাহলে 1 বৎসরের মধ্যে তাদের একজনের মৃত্যু হবেই। একজন ইঙ্গবঙ্গ যখন নিমন্ত্রণ করেন তখন কোনো মতে 13 জন নিমন্ত্রণ করেন না। জিজ্ঞাসা করলে বলেন, আমি নিজে বিশ্বাস করি নে, কিন্তু যাদের নিমন্ত্রণ করি তারা পাছে ভয় পান, তাই বাধ্য হয়ে এ নিয়ম পালন করতে হয়। সেদিন একজন ইঙ্গবঙ্গ তার একটি আত্মীয় বালককে রবিবার দিনে রাস্তায় খেলা করতে যেতে বারণ করছিলেন। আমি জিজ্ঞাসা করাতে বললেন, রাস্তার লোকেরা কি মনে করবে? কতগুলি বাঙালি বলেন এখানকার মতো ঘর ভাড়া দেবার প্রথা তারা তাদের দেশে প্রচলিত করবেন, তাদের সেই একটিমাত্র স্বাদ। আরেকজন বাঙালি বাংলা সমাজ সংস্কার করতে চান। বিলেতের সমাজে মেয়ে পুরুষে একত্রে নাচাটাই তার চোখে অত্যন্ত ভালো লেগেছে। কতকগুলি সাধারণ বিষয়ে আমাদের দেশের ও এ দেশের মেয়েদের অমিল দেখে তারপরে তিনি কতকগুলি বিশেষ বিশেষ বিষয় নিয়ে ছেলে মানুষের মতো খুঁতখুত করতে থাকেন। একজন ইঙ্গবঙ্গ নালিশ করছিলেন যে আমাদের দেশের মেয়েরা পিয়ানো বাজাতে পারে না ও এখানকার মতো ভিজিটারদের সঙ্গে দেখা করতে ও ভিজিট প্রত্যর্পণ করতে যায় না। এই রকম ক্রমাগত প্রতি ছোটোখাটো বিষয় নিয়ে এ দেশের সঙ্গে আমাদের দেশের তুলনা করে করে তাদের চটা ভাব চটনমান যন্ত্রে ব্লাড হিট ছাড়িয়ে ওঠে। একজন ইঙ্গবঙ্গ তার সমবেদক বন্ধুদের দ্বারা বেষ্টিত হয়ে বলছিলেন যে যখন তিনি মনে করেন যে দেশে ফিরে গেলে তাকে চারিদিকে ঘিরে মেয়েগুলো প্যান প্যান করে কাঁদতে আরম্ভ করবে, তখন আর তার দেশে ফিরে যেতে ইচ্ছে করে না। অর্থাৎ তিনি চান যে তাকে দেখবা মাত্রই ডিয়ার ডার্লিং বলে ছুটে এসে তার স্ত্রী তাকে আলিঙ্গন ও চুম্বন করে তার কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়ে থাকবে। ডিনারের টেবিলে কাঁটা ছুরি উল্টে ধরতে হবে কি পাল্টে ধরতে হবে তাই জানবার জন্যে তাদের গবেষণা দেখলে তাদের উপর ভক্তির উদয় হয়। কোটের কোন ছাঁটটা ফ্যাশন সঙ্গত, আজকাল নোবিলিটি আর্ট প্যান্টুলুন পরেন কি ঢলকো পরেন, ওয়ালস নাচেন কি পোলকা মজুরকা, মাছের পর মাংস খান কি মাংসের পর মাছ, সে বিষয়ে তাঁরা অভ্রান্ত খবর রাখেন। ওই রকম ছোটোখাটো বিষয়ে একজন বাঙালি যত দস্তুর বেদস্তুর নিয়ে নাড়াচাড়া করেন এমন এদিশি করে না। তুমি যদি মাছ খাবার সময় ছুরি ব্যবহার করো তবে একজন ইংরেজ তাতে বড় আশ্চর্য হবেন না, কেননা তিনি জানেন তুমি বিদেশি। কিন্তু একজন ইঙ্গবঙ্গ সেখানে উপস্থিত থাকলে তার স্মেলিং সল্টের আবশ্যক করবে। তুমি যদি সেরি খাবার গ্লাসে শ্যাম্পেন খাও তবে একজন ইঙ্গবঙ্গ তোমার দিকে হাঁ করে চেয়ে থাকবেন, যেন তোমার এই অজ্ঞতার জন্যে সমস্ত পৃথিবীর সুখ শান্তি নষ্ট হবার উপক্রম হয়েছে। সন্ধেবেলায় তুমি যদি মর্নিং কোট পরো
তাহলে তিনি ম্যাজিস্ট্রেট হলে জেলে নির্জনবাসের আজ্ঞা দিতেন। একজন বিলেত ফেরতা কাউকে মাটন দিয়ে রাই দিয়ে খেতে দেখলে বলতেন, তবে কেন মাথা দিয়ে চলো না? আর একটি আশ্চর্য ব্যাপার লক্ষ্য করে দেখেছি যে বাঙালিরা ইংরেজদের কাছে স্বদেশের লোকেদের ও আচার ব্যবহারের যত নিন্দে করেন, এমন একজন ভারতদেশী অ্যাংলো ইন্ডিয়ানও করেন না। তিনি নিজে ইচ্ছা করে কথা পারেন ও ভারতবর্ষের নানা প্রকার কুসংস্কার প্রভৃতি নিয়ে প্রাণ খুলে হাস্য পরিহাস করেন। তিনি গল্প করেন যে আমাদের দেশে বল্লভাচার্যের দল বলে একরকম বৈষ্ণবের দল আছে। তাদের সমস্ত অনুষ্ঠান সবিস্তারে বর্ণনা করতে থাকেন। সভার লোকদের হাসাবার অভিপ্রায়ে নেটিভ নাচ গার্লরা কী রকম করে নাচে অঙ্গভঙ্গি করে তার নকল করেন ও তাই দেখে সকলে হাসলে আনন্দ উপভোগ করেন। তার নিতান্ত ইচ্ছে তাকে কেউ ভারতবর্ষীয় দলের মধ্যে গণ্য না করে। সাহেব সাজা বাঙালিদের প্রতি পদে ভয় পাছে তারা বাঙালি বলে ধরা পড়েন। একজন বাঙালি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর একজন ভারতবর্ষীয় এসে তাকে হিন্দুস্থানিতে দুই এক কথা জিজ্ঞাসা করে। তিনি মহা খাপা হয়ে উত্তর না দিয়ে চলে যান। তার ইচ্ছে তাকে দেখে কেউ মনে না করতে পারে যে তিনি হিন্দুস্থানি বোঝেন। একজন ইঙ্গবঙ্গ একটি জাতীয় সঙ্গীত রামপ্রসাদী সুরে রচনা করেছেন। এই গানটার একটু অংশ পূর্বপত্রে লিখেছি, বাকি আর একটু মনে পড়েছে, এই জন্য আবার তার উল্লেখ করছি। এই গীত যাঁর রচনা, তিনি রামপ্রসাদের মতো শ্যামার উপাসক নন, তিনি গৌরী ভক্ত। এই জন্যে গৌরীকে সম্বোধন করে বলছেন, মা এবার মোলে সাহেব হব, রাঙা চুলে হ্যাট বসিয়ে পোড়া নেটিভ নাম ঘোচাবো, সাদা হাতে হাত দিয়ে মা বাগানে বেড়াতে যাব, আবার কালো বদন দেখলে পরে ডার্কি বলে মুখ ফেরাবো। আমি পূর্বেই বিলাতে বাড়িওয়ালি শ্রেণীর কথা উল্লেখ করেছি। তারা বাড়ির লোকদের আবশ্যক মতো সেবা করে। অনেক ভাড়াটে থাকলে তারা চাকরানি রাখে বা অন্য আত্মীয়রা তাদের সাহায্য করবার জন্য থাকে। অনেকে সুন্দরী ল্যান্ডলেডি দেখে ঘর ভাড়া করেন। বাড়িতে পদার্পণ করেই ল্যান্ডলেডির যুবতী কন্যার সঙ্গে ঘনিষ্ঠতা করে নেন। 2-3 দিনের মধ্যে তার একটি আদরের নামকরণ করা হয়। সপ্তাহ অতীত হলে তার নামে হয়তো একটা কবিতা রচনা করে তাকে উপহার দেন। সেদিন ল্যান্ডলেডির মেয়ে তাকে এক পেয়ালা চা এনে জিজ্ঞাসা করেছিল যে চায়ে কি চিনি দিতে হবে। তিনি হেসে বললেন, না নেলি, তুমি যখন ছুঁয়ে দিয়েছ তখন আর চিনি দেবার দরকার দেখছি নে। আমি জানি একজন ইঙ্গবঙ্গ তাঁর বাড়ির দাসীদের মেজ দিদি সেজ দিদি বলে ডাকতেন। আমি একজনকে জানি, তিনি তার মেজ দিদি সেজ দিদিকে এত মান্য করে চলতেন যে তার ঘরে বা তার পাশের ঘরে যদি এদের মধ্যে কেউ উপস্থিত থাকতো এবং সে অবস্থায় যদি তার কোনো ইঙ্গবঙ্গ বন্ধু গান বা হাস্য পরিহাস করতেন, তাহলে তিনি মহা অপ্রতিভ হয়ে বলে উঠতেন, আরে আরে চুপ করো মিস এমিলি, কে মনে করবেন। আমার মনে আছে দেশে থাকতে একবার এক ব্যক্তি বিলেত থেকে ফিরে গেলে পর আমরা তাকে খাওয়াই। খাবার সময় তিনি নিঃশ্বাস ত্যাগ করে বললেন, এই আমি প্রথম খাচ্ছি যেদিন আমার খাবার টেবিলে কোনো লেডি নেই। একজন ইঙ্গবঙ্গ একবার তার কতকগুলি বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন। খাবার টেবিলে কতকগুলি ল্যান্ডলেডি ও দাসী বসেছিল। তাদের একজনের ময়লা কাপড় দেখে নিমন্ত্রণকর্তা তাকে কাপড় বদলে আসতে অনুরোধ করেছিলেন। শুনে সে বললে, যাকে ভালোবাসা যায় তাকে ময়লা কাপড়েও ভালোবাসা যায়। এইবার ইঙ্গবঙ্গদের একটি গুণের কথা তোমাকে বলছি। এখানে যারা আসেন অনেকেই কবুল করেন না যে তাঁরা বিবাহিত, যেহেতু স্বভাবতই যুবতী কুমারী সমাজে বিবাহিতদের দাম অল্প। অবিবাহিত বলে পরিচয় দিলে এখানকার অবিবাহিতদের সঙ্গে মিশে অনেক যথেচ্ছাচার করা যায়, কিন্তু বিবাহিত বলে জানলে তোমার অবিবাহিত সঙ্গীরা ওরকম অনিয়ম করতে দেয় না। সুতরাং অবিবাহিত বলে পরিচয় দিলে অনেক লাভ আছে। অনেক ইঙ্গবঙ্গ দেখতে পাবে তারা আমার এই বর্ণনার বহির্গত, কিন্তু সাধারণত ইঙ্গবঙ্গত্বের লক্ষণগুলি আমি যতদূর জানি তা লিখেছি।
ভারতবর্ষে গিয়ে ইঙ্গবঙ্গদের কী রকম অবস্থা হয় সে বিষয়ে আমার অভিজ্ঞতাও নেই, বক্তব্যও নেই। কিন্তু কিছুকাল ভারতবর্ষে থেকে তারপরে ইংল্যান্ডে এলে কী রকম ভাব হয় তা আমি অনেকের দেখেছি। তাদের ইংল্যান্ড আর তেমন ভালো লাগে না। অনেক সময় তারা ভেবে পান না ইংল্যান্ড বদলেছে কি তারা বদলেছেন। আগে ইংল্যান্ডের অতি সামান্য জিনিস ভালো লাগতো, এখন ইংল্যান্ডের শীত, ইংল্যান্ডের বর্ষা তাদের ভালো লাগছে না। এখন তারা ভারতবর্ষে ফিরে যেতে হলে দুঃখিত হন না। তারা বলেন আগে তারা ইংল্যান্ডের স্ট্রবেরি ফল অত্যন্ত ভালোবাসতেন, এমনকি তারা যত রকম ফল খেয়েছেন তার মধ্যে স্ট্রবেরিই তাদের সকলের চেয়ে স্বাদু মনে হতো। কিন্তু এই কয় বৎসরের মধ্যে স্ট্রবেরির স্বাদ বদলে গেল নাকি? এখন দেখছেন তার চেয়ে অনেক দেশি ফল তাদের ভালো লাগে। আগে ডেভনশিয়ারের ক্রিম তাদের এত ভালো লাগতো যে তার আর কথা নেই। কিন্তু এখন দেখছেন আমাদের দেশের ক্ষীর তার চেয়ে ঢের ভালো। তারা ভারতবর্ষে গিয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে সংসারী হয়ে পড়েন, রোজগার করতে আরম্ভ করেন। ভারতবর্ষের মাটিতে তাদের শিকড় একরকম বসে যায়, মনটা কেমন শিথিল হয়ে আসে। তখন পায়ের উপর পা দিয়ে টানা পাখার বাতাস খেয়ে কোনো প্রকারে দিন কাটিয়ে দিতে পারলে নিশ্চিন্ত থাকেন। বিলেতে আমোদ বিলাস ভোগ করতে গেলেও অনেক উদ্যমের আবশ্যক করে। এখানে এ ঘর থেকে ও ঘরে যেতে হলে গাড়ির চলন নেই। হাত পা নাড়তে চাড়তে 10টা চাকরের উপর নির্ভর করলে চলে না। গাড়ি ভাড়া অত্যন্ত বেশি, আর চাকরের মাইনে মাসে 3.5 টাকা নয়। থিয়েটার দেখতে যাও, সন্ধেবেলা বৃষ্টি পড়ছে, পথে কাদা, একটা ছাতা ঘাড়ে করে মাইল কতক ছুটোছুটি করে তবে ঠিক সময়ে পৌঁছতে পারবে। যখন রক্তের তেজ থাকে তখন এ সকল পেরে ওঠা যায়।